প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আমি ফারজানা খান মজলিস। আজ তোমাদের পড়াবো ধ্বনিতত্ত্ব। পড়ছি ধ্বনিতত্ত্ব। কোনো ভাষার বাক্প্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই। বাংলা ভাষাতেও কতগুলো মৌলিক ধ্বনি আছে। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়। এক, স্বরধ্বনি, দুই, ব্যঞ্জনধ্বনি। তাহলে আমরা কি জানতে পারলাম? বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বরধ্বনি, দুই, ব্যঞ্জনধ্বনি। এখন আমরা জেনে নেব স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ, আ, রস্বই, রস্যু ইত্যাদি। তাহলে আমরা কি পেলাম? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি। এবার জেনে নিই ব্যঞ্জনধ্বনি কাকে বলে। ব্যঞ্জনধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। যেমন ক, চ, ট, ত, প ইত্যাদি। তাহলে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বরধ্বনি, দুই, ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও কোনো প্রকার বাধা পাবে না, তাদেরকে আমরা বলবো স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে আমরা বলবো ব্যঞ্জনধ্বনি। এবার জেনে নেই বর্ণ কাকে বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। বর্ণ বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। প্রথমে জেনে নেই স্বরবর্ণ কাকে বলে। স্বরধ্বনিদ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ ইত্যাদি। এবার জেনে নেই ব্যঞ্জন বর্ণ কাকে বলে। ব্যঞ্জন ধ্বনিদ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি। এবার জানি বর্ণমালা কাকে বলে। যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। প্রথমে আমরা জেনেছি বর্ণ কাকে বলে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ, আর স্বরধ্বনিদ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনিদ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ, আর যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। বাংলা বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এক, স্বরবর্ণ। আমরা 11টি কি কি জেনে নিই। অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও। আর ব্যঞ্জন বর্ণ 39টি। আমরা প্রথম সারি অনুযায়ী বলবো, পাঁচটি পাঁচটি যেভাবে নিয়মে আসবে। ক, খ, গ, ঘ, ঙ 5টি। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় 5টি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য 5টি। ত, থ, দ, ধ দন্ত ন 5টি। প, ফ, ব, ভ, ম 5টি। অন্তস্থ জ, বসেনর ল 3টি। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ 4টি। ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ খণ্ডত 4টি। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু 3টি। মোট 50টি বর্ণ। তাহলে আমরা কি পেয়েছি? বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি। বিশেষ জ্ঞাতব্য: ওই, ও
এ দুটি দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন বা প্রতীক। যেমন অ যোগ রস্যই সমান সমান ওই, মানে দুটো স্বর আছে। আর অ যোগ রস্যু সমান সমান ও, এটা হচ্ছে দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনির চিহ্ন বা প্রতীক। কার ও ফলা। কার স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জন বর্ণের দুটি রূপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্ণরূপ। যেমন অ, আ, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, রি, এ, ওই ও ও। এই রূপ বা ফর্ম শব্দের আদি, মধ্য, অন্ত যে কোনো অবস্থানে বসতে পারে। স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়, তখন সে স্বরধ্বনিটি বর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। তোমাদের খেয়াল রাখতে হবে যে স্বরবর্ণের যে স্বাধীন রূপ, তারা যখন পূর্ণরূপে থাকে তখন তারা স্বাধীনভাবেই ব্যবহৃত হয়। আবার যখন শব্দের আদি, মধ্য বা অন্তে ব্যবহার হয়, তখন কিন্তু তারা ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। আর তখন সে স্বরধ্বনিটি ব্যঞ্জন বর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হবে। স্বরবর্ণের এ সংক্ষিপ্ত রূপকে বলা হয় স্বর বা কার। যেমন আকারের সংক্ষিপ্ত রূপ আকার, ময়ের সঙ্গে আ এর সংক্ষিপ্ত রূপ আ যুক্ত হয়ে হয় ময়কারে মা। বানান করে বলা হয় ম এ আকার সমান সমান মা। স্বরবর্ণের নাম অনুসারে এদের নাম করা হয়। যেমন আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ বা কার নেই। আকারের চিহ্ন আছে, দীর্ঘকারের আছে, ব্যঞ্জন পরের পরে যুক্ত হয়। রস্যিকার, একার এবং ঐকার ব্যঞ্জন বর্ণের পূর্বে যুক্ত হয়। রস্যকার, দীর্ঘকার এবং ঋকার ব্যঞ্জন বর্ণের নিচে যুক্ত হয়। ওকার এবং ঔকার ব্যঞ্জন বর্ণের পূর্বে ও পরে দুই দিকে যুক্ত হয়। উদাহরণ দেখো, ময়াকারে মা, ময় দীর্ঘিকারে মি, ময় রস্যিকারে মি, ময়কারে মে, ময় ঐকারে মৌ, ময় রস্যকার মু, ময় দীর্ঘকার মু, ময় রিকার মৃ, ময় ওকার মো, আর ময় ঔকার হচ্ছে মৌ। তাহলে আমরা কি জানলাম এখানে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কার। আর যখন পূর্ণরূপে ব্যবহার হয় তখন বর্ণগুলো অ, আ, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, রি, এ, ওই ও ও, এটা পূর্ণরূপ থাকে। আর যখন তারা সংক্ষিপ্ত হয় চিহ্নরূপে ব্যবহৃত হয়। ফলা। স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয়, তেমনি কোনো কোনো ব্যঞ্জন বর্ণেও কোনো কোনো স্বর কিংবা অন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয় এবং কখনো কখনো সংক্ষিপ্তও হয়। যেমন ময়জাফলা, ময়রাফলা। ময়জাফলা হল জফলা দিলে ম, ময়রাফলা ব্র ইত্যাদি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেমন কার বলা হয়, তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এভাবে যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নাম অনুসারে ফলার নামকরণ করা হয়। যেমন ময়জাফলা ম্যা, ময়রাফলা রফলা ব্র, ময় লফলা ম্ল, ময় বফলা ব্ল। র লফলা ব্যঞ্জন পরে লিখতে হয়, রফলা ব্যঞ্জন বর্ণের পরে লিখতে হয় নিচে। আবার র যদি ময়ের আগে উচ্চারিত হয়, যেমন ময়ে রেপ, তবে লেখা হয় উপরে ব্যঞ্জন বর্ণটির মাথায় রেপ দিয়ে। ফলাযুক্ত হলে যেমন তেমনি কার যুক্ত হলেও বর্ণের আকৃতির পরিবর্তন ঘটে। যেমন হয় উকার হু, গয় উকারে গু, শয় উকারে সু,
শয়কারে সু, রয়কারে রু, রয়কারে রু, আর হয় রিকারে হচ্ছে রিহি। তাহলে আমরা এখানে পেয়েছি ফলাটা স্বরবর্ণ যেমন ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয়, তেমনি কোনো কোনো ব্যঞ্জন বর্ণও কোনো কোনো স্বর কিংবা অন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে আকৃতির পরিবর্তন হয় এবং কখনো কখনো সংক্ষিপ্তও হয়। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আমরা ফলার ব্যবহারগুলো দেখে নিয়েছি। ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শধ্বনিকে উচ্চারণের স্থানের দিক থেকে 5টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নাম অনুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ওই বর্গীয় ধ্বনি। বর্গভুক্ত বলে এ ধ্বনির চিহ্নগুলোকেও ওই বর্গীয় নামে অভিহিত করা হয়। যেমন আমরা জানতে পারলাম ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। তাহলে কিভাবে স্পর্শগুলো আসছে দেখো, ক, খ, গ, ঘ, ঙ এগুলো ধ্বনি হিসেবে কণ্ঠধ্বনি, কারণ এগুলো উচ্চারণ হচ্ছে আমাদের কণ্ঠ দিয়ে। আর বর্ণ হিসেবে ক বর্গীয় বর্ণ, যে বর্ণমালা দিয়ে আমাদের বর্গীয়টা শুরু হবে সেটাই সেই বর্গীয় বর্ণ হবে। চ, ছ বর্গীয় জ, ছ, ইয় ধ্বনি হিসেবে এগুলো তালব্য ধ্বনি, আর বর্ণ হিসেবে এগুলো চ বর্গীয় বর্ণ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ধ্বনি হিসেবে এগুলো মূর্ধন্য ধ্বনি, আর বর্ণ হিসেবে ট বর্গীয় বর্ণ। ত, থ, দ, ধ দন্ত ন ধ্বনি হিসেবে এগুলো দন্তধ্বনি, আর বর্ণ হিসেবে ত বর্গীয় বর্ণ। প, ফ, ব, ভ, ম ধ্বনি হিসেবে এগুলো উষ্ঠধ্বনি, আর বর্ণ হিসেবে প বর্গীয় বর্ণ। এই 25টি ধ্বনি হচ্ছে আমাদের স্পর্শ ধ্বনি। আর যেটা যেখান থেকে উচ্চারিত হয় সেই অনুযায়ী তার ধ্বনি, প্রথম বর্গের প্রথম 5টি হচ্ছে কণ্ঠধ্বনি, পরের 5টি হচ্ছে তালব্য ধ্বনি, তারপরের 5টি মূর্ধন্য ধ্বনি, পরের 5টি দন্তধ্বনি, পরের 5টি উষ্ঠধ্বনি। উচ্চারণের স্থান অনুযায়ী এগুলোর নাম হয়েছে ধ্বনিগুলোর। আর যে বর্ণমালা দিয়ে শুরু হয়েছে তার সেটা হচ্ছে সেই বর্গীয় বর্ণ। নিম্নে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির বিভাজন দেখানো হলো। উচ্চারণ স্থান জিহ্বামূল। ব্যঞ্জন ধ্বনির বর্ণগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, আর উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। উচ্চারণ স্থান অগ্রতালু। ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ হচ্ছে চ, ছ বর্গীয় জ, ছ, ইয় তালব্য স অন্তস্থ জ, আর উচ্চারণ স্থান অনুযায়ী এর নাম হচ্ছে তালব্য বর্ণ। পশ্চাৎ দন্তমূল উচ্চারণ স্থান। আর ব্যঞ্জন ধ্বনি বর্ণসমূহ হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, মূর্ধন্য স, র, ডসিন র, ঢয়শূন্য র। উচ্চারণ স্থান অনুযায়ী নাম মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। উচ্চারণ স্থান হচ্ছে অগ্রদন্তমূল। ব্যঞ্জন ধ্বনিসমূহ হচ্ছে ত, থ, দ, ধ দন্ত ন, ল দন্ত স, আর উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে দন্তবর্ণ। উচ্চারণ স্থান উষ্ঠ। আর ব্যঞ্জন ধ্বনি বর্ণসমূহ হচ্ছে প, ফ, ব, ভ, ম, আর উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে উষ্ঠ বর্ণ। খেয়াল রাখতে হবে খণ্ড ত কে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না, এটি ত বর্ণের হর্ষ চিহ্ন যুক্ত তয়ের রূপ মাত্র। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এ 3টি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণের দোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়, তাই এ বর্ণগুলোকে বলা হয় পরশ্রী বর্ণ। ঙ, ইয়, মূর্ধন্য, দন্তন, ম এই 5টি বর্ণ
এবং অনুস্বার চন্দ্রবিন্দু। যে বর্ণের সঙ্গে লিখিত হয় সে বর্ণে দোতিত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নিঃসৃত বায়ু মুখ বিবর ছাড়াও নাসারন্ধ্র দিয়ে বের হয়, অর্থাৎ এগুলোর উচ্চারণে নাসিকার সাহায্য প্রয়োজন হয়। তাই এগুলোকে বলা হয় অনুনাসিক বা নাসিক্য ধ্বনি। আর এগুলোর বর্ণকে বলা হয় অনুনাসিক বা নাসিক্য বর্ণ। দেখো আমরা এখানে কি কি পেয়েছি, যে আমাদের কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। তালব্য বর্ণ উচ্চারণের স্থান অনুযায়ী চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তালব্য স, অন্তস্থ জ। আর পশ্চাৎ দন্তমূলে আমরা পেয়েছি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, মূর্ধন্য স, র, ডর্শিন র, ঢর্শিন র। এর উচ্চারণ স্থানের নাম হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। আবার পেয়েছি ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্ত স। এর উচ্চারণ স্থান অনুযায়ী নাম হচ্ছে দন্তবর্ণ, আর উচ্চারণ স্থান হচ্ছে অগ্রদন্তমূল। প, ফ, ব, ভ, ম উচ্চারণ স্থান অনুযায়ী এর নাম হচ্ছে উষ্ঠবর্ণ, আর উচ্চারণ স্থান হচ্ছে উষ্ঠ। আর খেয়াল রাখতে হবে ত বর্ণকে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না। আর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। আর ঙ, ইয়, মূর্ধন্য, দন্তন, ম অনুস্বার, চন্দ্রবিন্দু এরা কখনো নাক দিয়ে এদের বের করতে হয়, আমাদের উচ্চারণগুলো বের হয় নাক দিয়ে। আর ধ্বনিগুলো ফুসফুস নিঃসৃত বায়ু মুখ বিবর ছাড়াও আমাদের নাসারধ্য দিয়ে বের হয় বলে এগুলোর নাম হচ্ছে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি। আর যদি বলা হয় কোন বর্ণ, তাহলে নাসিক্য বর্ণ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25। তাহলে আমরা জানতে পারলাম বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25। দেখে নেই কিভাবে যৌগিক হয়েছে। আ যোগ রস্যই সমান সমান আই, এই যে দুটো মিলে হচ্ছে যৌগিক। আর সাথে রস্যই আই, এরকম যাই, ভাই। আ যোগ রস্যু আও, লাও। আ যোগ এ আয়, যায়, খায়। আ যোগ ও আও, যাও, খাও। রস্যই যোগ রস্যই হচ্ছে দি। রস্যই যোগ রস্যু ইউ, যেমন শিউলি। রস্যই যোগ এ ইয়ে, বিয়ে। রস্যই যোগ ও ইয় মানে হচ্ছে নিউ, দিও। রস্যু যোগ রস্যই উই, সুই। রস্যু যোগ আ ওয়া, কুয়া। এ যোগ আ এয়া মানে কেয়া, দেয়া। এ যোগ রস্যই এ, সেই। এ যোগ ও এও, খেও। ও যোগ ও, সো। তাহলে আমরা জানলাম হচ্ছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। আর বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে, ওই এবং ও। উদাহরণ হচ্ছে কয় ঐকারে কই, বয় ঔকারে বউ। অন্য যৌগিক স্বরের চিহ্ন স্বরূপ কোনো বর্ণ নেই। ব্যঞ্জনধ্বনির বিভাগ ও উচ্চারণগত নাম। আগে আমরা দেখেছি যে 5টি বর্গ বা গুচ্ছে প্রত্যেকটি 5টি বর্ণ পাওয়া যায়। এগুলো স্পৃষ্ট ধ্বনিজ্ঞাপক। ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে আমরা জেনেছি যে 5টি বর্ণ বা গুচ্ছে প্রত্যেকটি 5টি করে বর্ণ পাওয়া যায়। এগুলোই হচ্ছে স্পৃষ্ট ধ্বনিজ্ঞাপক। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি বলে। উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। 1 অঘোষ এবং 2 হচ্ছে ঘোষ। তাহলে আমরা প্রথমে জেনে নিই অঘোষ ধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন ক, খ, চ, ছ ইত্যাদি।
খেয়াল রাখতে হবে বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। এবার জেনে নেই ঘোষ ধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। যেমন গ, ঘ, বর্গীয় জ, ঝ ইত্যাদি। তাহলে আমরা এটা কি পাচ্ছি? ঘোষ ধ্বনি হচ্ছে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি। উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, এক অঘোষ ধ্বনি, দুই ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ। আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে বলে ঘোষ ধ্বনি। বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক অল্প প্রাণ ধ্বনি আর দুই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে আমরা জেনে নেই অল্প প্রাণ ধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। তাহলে আমরা কি জানলাম? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে বলা হবে অল্প প্রাণ ধ্বনি। যেমন ক, গ, চ, বর্গীয় জ ইত্যাদি। বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। এবার জেনে নেই মহাপ্রাণ ধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন খ, ঘ, ছ, ঝ ইত্যাদি। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে আমরা জেনেছি উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অঘোষ আর ঘোষ। আবার যখন ঘোষ ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, দ্বিতীয়টা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। উষ্ণ ধ্বনি তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ এই চারটি বর্ণে দোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি এগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি বা শীষ ধ্বনি। আর যদি বলা হয় বর্ণ তাহলে এগুলোকে বলা হয় উষ্ণ বর্ণ। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স এই তিনটি বর্ণে দোতিত ধ্বনি অঘোষ অল্প প্রাণ আর হ ঘোষ মহাপ্রাণ ধ্বনি। অন্তস্থ ধ্বনি অন্তস্থ জ এবং ব এ দুটো বর্ণে দোতিত ধ্বনির উচ্চারণ স্থান স্পর্শ উষ্ণ ধ্বনির মাঝামাঝি, এজন্য এদের বলা হয় অন্তস্থ ধ্বনি। বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ নিচের ছকে দেখানো হলো। ছক উচ্চ সম্মুখ উষ্টাধর প্রসৃত ধ্বনি হচ্ছে রস্যই দীর্ঘই, আর পশ্চাৎ উষ্টাধর গোলাকৃত রস্যু দীর্ঘ। উচ্চ মধ্য সম্মুখ বা উষ্টাধর প্রসৃত ধ্বনি হচ্ছে এ, আর পশ্চাৎ উষ্টাধর গোলাকৃত হচ্ছে ও। নিম্ন মধ্য এ, সম্মুখ উষ্টাধর প্রসৃত আর এর পশ্চাৎ উষ্টাধর গোলাকৃত হচ্ছে অ। নিম্ন কেন্দ্রীয় উষ্টাধর বিবৃত আ। শব্দে অবস্থান ভেদে অ দুইভাবে লিখিত হয়। এক স্বাধীনভাবে ব্যবহৃত অ, যেমন অমর, অনেক। আমরা যেভাবে অর ব্যবহার হয়েছে আমরা ঠিক সেভাবে উচ্চারণ করেছি অমর, অনেক। আর দুই শব্দের মধ্যে অর্ণবর্ণের সঙ্গে বিলীনভাবে ব্যবহৃত অ, যেমন ক ব্যবহার করো, বলো। দেখো অ এটার বর্ণটা থাকছে না, উচ্চারণ হচ্ছে ক যোগ র সমান সমান করো। এখানে ক এবং র আর ব এর ল বর্ণের সঙ্গে অবিলীন হয়ে আছে। শব্দের অধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়। এক
বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। বিবৃত বা স্বাভাবিক উচ্চারণটা কি? যেমন অমল, অনেক, কত। আর 2, সংবৃত বা অধ্বনির মতো উচ্চারণ, যথা অধীর, অতুল, মন। এই উচ্চারণগুলোতে অয়ের উচ্চারণ অনেকটা ওর মতো, কাজেই আমরা লিখছি অ দিয়ে, অধীর লিখছি কিন্তু উচ্চারণ করছি অধীর। অতুল লিখছি, উচ্চারণ করছি অতুল। মন লিখছি, উচ্চারণ করছি মন। এই অধ্যায়ের বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে পড়ে নেব। আমরা আজকে কি কি পড়েছি? বাংলা ভাষার মৌলিক ধ্বনিকে প্রধান 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 স্বরধ্বনি, 2 ব্যঞ্জন ধ্বনি। পড়েছি বর্ণ কাকে বলে, বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আবার মোট বর্ণ 50টি পড়েছি। তারপরে পড়েছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আবার পড়েছি যে ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনিকে আমরা বর্গীয় ধ্বনি হিসেবে যেভাবে ভাগ করি সেই বর্গীয় ধ্বনি আর বর্ণগুলো পড়েছি। আর উচ্চারণ স্থান দেখেছি আমরা যে স্থানগুলো দিয়ে উচ্চারণ করি তার প্রকারভেদ দেখেছি। তারপরে আমরা পড়েছি অনুনাসিক বর্ণ বা নাসিক্য বর্ণ কাকে বলে, পড়েছি পরাশ্রয়ী বর্ণ। আবার ত বর্ণের খণ্ডিত রূপ কিরকম হয় সেটা পড়েছি। আবার বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25, এটাও পড়েছি অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, উষ্ণ ধ্বনি, অন্তস্থ ধ্বনি। আমি আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা এগুলো থেকে বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে এবং শিখবে। আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়ব। তোমরা ভালো করে খেয়াল করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।